হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা জানো 26 তারিখে আমার বাড়িতে মায়ের পুজো আছে। অনেক বড় করে পুজো করব। তোমরা সবাই মায়ের জন্য মূল্য দিচ্ছ, আমি অবশ্যই তোমাদের নামে পুজো দিয়ে দেবো। আজকে ঘটনায় যাওয়ার আগে সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নিও। আজকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা খুবই ভয়ঙ্কর মর্মান্তিক একটি সত্য ঘটনা। আমাদের এক বোন, ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা। বোন জানায়, দিদিভাই আমি তোমার নিয়মিত দর্শক শ্রোতা, তুমি যাই বলো না কেন, আমি তোমাকে শুধু ঘটনা কানে শুনি না, তোমার মুখটা যদি আমি না দেখি, সত্যি কথা বলতে আমার মনে হয় যে আমি সারা দিনে কিছু একটা কাজ অপূর্ণ করে রয়েছি। এখনো পর্যন্ত এমন কিছু কাজ সারাদিনে আমি করিনি। দিদিভাই, এমনকি আমি শুধু বলে না, আমার বাড়িতে আমার বাবা, আমার মা তোমার মতামত ছাড়া কোনো কাজ ওনারা করেন না। যদি কোনো ভালো খারাপ যে কোনো একটা জমি কিনতে গেলেও সোনা দিদিভাইকে আগে ফটো পাঠা, সোনা দিদিভাইকে আগে জিজ্ঞেস কর দিদিভাই কি আমাদের এখানে আসবেন, নাহলে ফটো পাঠিয়ে আগে জিজ্ঞেস কর দিদিভাই কি বলবেন। আমাকে বলে ভয়েস করো দিদিভাই। সেই ভয়েসটা তার বাবাকে মাকে শোনান, তারপর ভয়েসটা শোনার পর তারা ডিসিশন নেন। আজকে আমি তোমাদের যে ঘটনাটা বলবো আমাদের বোনের, বোন বলে দিদিভাই আমার আসল পরিচয়টা তুমি এখানে বলো না, তুমি আমার একটা কাল্পনিক নাম দিয়ে ঘটনাটি বলো। তা আমি বোন বলেই বলছি, বুঝতে পারবে তোমরা। বোন বলে, দিদিভাই আমার বাড়িতে আমার জেঠু মশাই মারা যান আজ থেকে 3 বছর আগে। উনি গত হন। জেঠু মশাই মারা যাওয়ার পর আমার বাড়িতে কাজের 2 মাসি আছে, আমার বাবা, আমি আর মা, আমরা প্রায় 5 জন। তো ওই যে 2 জন কাজের মাসি তারা আমাদের বাড়িতেই কিন্তু থাকেন, তারা খুবই খুবই গরিব। তা আমার বাবা তাদের বলে যে তোরা বাড়ি যাবি না, তোদের ছেলেরা খেতে দেয় না, বৌমারা মারধর করে, অত্যব্য ভাষায় গালিগালাজ করে, তোরা 2 জন আমার বাড়িতেই থাকবি, তোরা 2 জন আমার বাড়িতে থাকবি, তোদের যাবতীয় খরচা খাওয়া থেকে শুরু করে যাবতীয় খরচা আমি দেব, তোরা বাড়ি যাবি না। সেই কাজের যে 2 জন মাসি তারা আমাদের বাড়িতেই থাকে, বলতে পারো তারা আমার কাজের মাসিরা, আমার আপন মাসি। তো আমার জেঠুমশাই যখন মারা যান তখন আমার মা খুব বলতো আমার না কিরকম গাটা ভার ভার লাগে, আমার গাটা ভারী হয়ে যায়, আমি না একা ভয় পাই। আমার বাবা আমার মাকে বলতো যে কেন, দুটো দুটো কাজের মেয়ে আছে, আমার মেয়ে মানে যে বোনের ঘটনা বলছি সেই বোনের কথা, যে সবাই তোমাকে ঘিরে থাকে, 3টে মেয়ে তোমাকে ঘিরে থাকে, আমি না কাজের ক্ষেত্রে দোকানে যাই, আমাদের জুয়েলারি শপ আছে নাগের বাজার দমদমে, আমি না চলে যাই, তুমি 3টে মেয়ের মধ্যে থাকো, তোমার ভয়টা কিসে, কি নিয়ে ভয় লাগে। আমার মা আমার বাবাকে বলে যে দেখো, দাদা মারা যাওয়ার পর থেকে না আমার ওপরের ঘরে, যেখানে মানে আমার জেঠুমশাই থাকতেন, বলছে আমি ওপরের ঘরে না যেতে পারি না, আমার না সিঁড়ি দিয়ে যখন আমি উঠি তখনই না আমার গাটা যেন কিরকম একটা ছমছম করে। তো এই কথা শুনে আমার বাবা হা হা করে উন্মাদের মতো হেসে বলল, তুমি তো বাচ্চা বাচ্চা কথা বলছো, বাড়িতে আমাদের একটা মেয়ে আছে, মেয়েটি ভয় পায় না, আর ভয় পাবেই বা কেন, তার জেঠু অসুখে মারা গেছে, সে তো আর অকালে চলে যায়নি। 2টো কাজের মেয়ে আছে, তারা প্রত্যেক দিন 10 বার ওঠানামা করে, ওইখান থেকে তো উপরে ছাদে যাচ্ছে, ছাদ থেকে জিনিস আনছে, মেয়ে জামা কাপড় উপরে শুকাতে দিচ্ছে, আবার তারা নাপছে, এরা ভয় পায় না, তুমি কেন ভয় পাও, তুমি কেন ভয় পাও, তোমার সাথে তো মানে মা ছেলের মতো সম্পর্ক ছিল, দাদার সাথে মানে আমার জেঠুর সাথে আমার মায়ের মানে সেই মা আর যেরকম সন্তান হয় না, এরকম সম্পর্ক ছিল। তো আমার মা আমার জেঠুকে মানে বড় বয়সের সম্পর্কে কিন্তু কিছু ভুল করলে বকা দিত, আমার মা তাকে একদম কন্ট্রোল করতো। তো সে অসুখে মারা গেছে, যখন সে অসুখে পড়ে যায়, বয়স হয়েছে,
তখন আমার মা তাকে সন্তানের মতো করে ওষুধ খাওয়াতো। খাবে না মানে খাও, খাবে না মানে মানে এইরকম ভাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার কাছে কথা, আমার মা ভয় পাবে কেন, প্রশ্ন এটাই। তা আমার বাবা আমার মাকে একদিন বলল যে তুমি ভয় যখন পাচ্ছ, চলো তোমাকে এক জায়গা দিয়ে ঝাড়িয়ে আনি। আমার বাবার নাগের বাজারে দমদমে যেখানে জুয়েলারি শপ, ওর পাশেই একটা তারামায়ের মন্দির আছে, বেশ জাগ্রত। ওই মন্দিরে নিয়ে গিয়ে পূজারির কাজ দিয়ে, পূজারি তো চেনাশোনা বাবার, বাবাকে চেনেন, পূজারি পুজো দিয়ে বাবার দোকানে আসেন, আড্ডা দেন, চাটা খান। তো সেখানে দাঁড়িয়ে পূজারি আমার মাকে ঝাড়িয়ে দেন, শান্তি জল টল দিয়ে শান্তি জল খাইয়ে বললে যাও, আর কিছু হবে না। কিন্তু আমার মায়ের এই যে ভয় পাওয়া লক্ষণটা কোনো মতে কিন্তু কমছেই না, কোনো মতে না, মানে কোনো কিছু করে আমার মায়ের ভয়টা কমানো যাচ্ছে না। তো আমার মা ঘরে যখন একা থাকতো, হঠাৎ এই যা, এই এই যা, এরকম করে চিৎকার করতো। তখন বলছে এরকম করে সবাই, যে কাজের দুজন মাসি ছিল, তারা ছুটে গিয়ে বলতো, এ দিদি কি হয়েছে, চিৎকার মারছো কেন? তখন বলতো, না আমি না ওখান থেকে কাকে যেন যেতে দেখলাম। আমার মা অ্যাকচুয়ালি কোনো সময় বলতো না যে মা ভয় কেন পায়, কাকে যেতে দেখছে, কেন দেখছে, বা কিছু বৃত্তান্ত। একদিন আমার বাবা, আমি সামনে ছিলাম ডাইনিং এ বসে, কাজের দুটো যে আমাদের বাড়িতে মাসি আছে তারাও নিচে বসে খাচ্ছে দুজনে, মানে একদম আমাদের পরিবারের মতো। আমার বাবা আমার মাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে বলো তো তোমার, তুমি এরকম ভয় কেন পাচ্ছ? ভয় পাওয়ার মতো তো কোনো কিছু না। আর আমার যেখানে দাদা মারা গেছে, তার শরীর খারাপ হয়েছে বা সে মারা গেছে, কিন্তু তুমি কেন ভয় পাচ্ছ? তখন তখন ওই সময় বলে যে আমি দাদাকে দেখতে পারি। তখন আমার বাবা বলে যে আমার দাদা আমি দেখতে পারি না, তুমি দেখতে পারো? বলছে হ্যাঁ আমি দাদাকে দেখতে পারি। তখন মা বলছে যে রাতের বেলা আমি অনেক সময় যখন ওয়াশরুমে উঠি, আমি দেখি দাদা দোতলার সিঁড়িতে, মানে একদম সিঁড়ি দিয়ে উঠে যে চওড়া জায়গাটা, ওইখানে আমার জেঠু নাকি দাঁড়িয়ে থাকে। আর আমার মাকে যখনই দেখে তখন হাততালি দেয়, এরকম এরকম করে হাততালি দেয়। তখন এই কথা শুনে আমার বাবা বলছে, হ্যাঁ আমার দাদা কি তোমার সাথে খেলা করবে নাকি, তুমি হেয়ালি করছো, তোমাকে দেখে হাততালি দেয়, তোমাকে দেখে নাকি হাসে কেন? তখন আমার মা বলছে আমি জানি না, আমি এইটুকুনি জানি যে আমার দাদা মারা গেছে, মানে ভাসুর মারা গেছে, কিন্তু উনি আমাকে ডাকে হাততালি দেয়, এর কারণ আমি জানি না। এবার আমার বাবা বললো তো বিশাল বড় একটা তুমি সমস্যায় ফেললে, আমরা কেউ দেখতে পারি না। তখন ওই কাজের যে আমাদের মাসি ছিল, আমার বাবা ওদেরকে বললো, এই তোরা কেউ দেখিস রে? বল, বললো না দাদা আমরা এসব কিচ্ছু দেখি না, আমাদের কোনো গা ভাড়া হয় না, আমাদের মধ্যে কোনো রকম ওইসব ভয়ের কোনো কিছুই নেই। তখন আমার মাকে আমার বাবা বললো, তাহলে তোমার সাথে কেন এগুলো হচ্ছে, কি কারণ? তুমি কি মনে মনে খুব চিন্তা করো দাদার কথা? বলছে না। আমার মা বলছে না আমি চিন্তা করি না। যদি তুমি চিন্তা না করো তাহলে তুমি এইগুলো কেন দেখছো, তোমার সাথে এগুলো কেন ঘটছে, এগুলোর পেছনে রিজনটা কি, কিছু তো একটা আছে, নাহলে কেউ এমনি এমনি তো কাউকে দেখে না। মৃত্যুর পরে যদি আমরা তাকে বারবার করে মনে করতে থাকি, তবে তো আমরা তার কথা ভাবলে তার সে তখন আসে, নয় স্বপ্নে, নালে হয়তো যদি ওপরওয়ালা তাকে কোনো পাওয়ার দিয়ে থাকে তাহলে সে তার অস্তিত্ব বোঝায় এসে, যদি জন্ম না হয়, মুক্তি না হয়। কিন্তু আমার মা আমার জেঠুকে কখনোই মনে করতেন না, কিন্তু উনি দেখতেন। এই কথাটা একটা সময় পুরো বাড়িতে না ধুলো চাপা পড়ে গেল। মানে সামনে পুজো ছিল, আমার বাবাও কথাটা ভুলে যায়, পুজো বিয়ে এসব নিয়ে আমার বাবাও পুরো জিনিসটা মানে ঘোলাটে করে ফেলে। আমার মা আর এইসব কথা কাউকে বলতো না। একদিন রাতের বেলা আমি পাশের ঘরে শুয়ে আছি, মা বাবা একসাথে থাকেন, আমি পাশের ঘরে থাকি, আমরা দোতলায়, নিচে ওই দুইজন কাজের মাসি থাকে। আমার মা ছুটে এসে, আমার দরজা ভেজানো থাকে রাতে, এসে আমাকে বলছে ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি ওঠ, একটা জিনিস দেখাবো। আমি সবে ঘুমিয়েছি,
আমি সবে চোখটা লেগেছে, আমি উঠে বললাম, মা এই রাতের বেলা কি হয়েছে মা? আমার খুব কৌতূহল হলো যে মা এমন কি দেখাবে। মা ছুটে এসে আমাকে কিছু দেখাবে বলছে। মা আমাকে বললো, তুই আমার সাথে আয়। আমি মায়ের সাথে বেরোলাম। মা আমার হাতটাকে শক্ত করে ধরে নিয়ে টানতে টানতে নিয়ে গেল। নিয়ে গিয়ে মা রান্নাঘরে, যে আমাদের কিচেন রয়েছে নিচে, মা ওখানে নিয়ে গিয়ে আমাকে সিঁড়ির একদম আড়াল থেকে পাঁচিলের গা একদম ঘেঁষে মা আমাকে বলল, একটু ভালো করে দেখতো রান্নাঘরে এই মানুষটাকে তুই কি বলে চিনিস? আমি বললাম, এরকম করে কথা বলছে দেখি। আমি বললাম, সরো। আমি যখন ভালো করে দেখলাম, আরে আমি তো পুরো অবাক। হ্যাঁ, আমার মা ঠিকই বলে, আমার জেঠু রীতিমতো রান্নাঘরে ফ্রিজ খুলে ফ্রিজের সামনে দাঁড়িয়ে রয়েছে। জেঠুর ভয়ঙ্কর এক মুখ, জেঠুর ভয়ঙ্কর এক দৃশ্য দেখে রীতিমতো আমি হকচকিয়ে ভয়তে চিৎকার করে ওখানে জ্ঞান হারাই। কারণ জেঠু এমনি তো অনেক বয়স হয়েছিল। জেঠু যখন মারা যান তখন মোটামুটি ৭৬-৭৭ বয়স। ওনার এমনি স্কিনগুলো না মোটা সোটা ছিল। তো এবার বার্ধক্যর সাথে কি হয়, যখন উনি ভেতর থেকে রোগা হয়, এই যে খোলা চামড়াগুলো তখন না ঝুলে যায়, স্ক্রিনটা তখন টান না করে ঝুলিয়ে দেয়। এই যে একদম ঝুলে যাওয়া একটা বিকট দৃশ্য আমি দেখে ওখানে মাগো বলে জ্ঞান হারাই। যখন আমি ওখানে জ্ঞান হারাই, আমি শুধু শুনলাম আমার মা আমাদের যে দুজন কাজের মাসি তাদেরকে নাম ধরে ডাকছে। শুধু হালকা আমার কানে আসলো, আমি ওখানে পড়ে যাই। তারপর আমার যখন হুঁশ আসলো তখন দেখলাম আমার মাথার সামনে আমার মা, পায়ের সামনে কাজের দুজন মাসি, বাবা আমার পেটের সামনে আমার হাতটা ধরে এরকম করে বসে আছেন। ডক্টর আমাকে চিকিৎসা করছেন। জ্ঞান ফিরতে দেখে ডক্টর আমাকে বলল, কি হয়েছে মা, ভয় পেয়েছিলে কালকে রাতে? আমি মায়ের দিকে তাকাচ্ছি, মা আমাকে ইশারা করে বলছে, মানে বাড়ির কথা যদি বাইরে চলে যায়, আর যেই টনিক আমাদের ওখানে একটা ভালো নামডাক আছে দমদম নাগের বাজারে, তো সেখানে মানে একটা বাবার কাজের সাইডে একটা কিছু এফেক্ট করতেই পারে, যার জন্য আমাকে আমার মা ইশারা করে একদম চুপ করতে বললো। আমি কোনো কথা বলিনি, আমি একদম স্টপ। যাই হোক, এইবার চলে যান ডক্টর, বাবাও বেরিয়ে যান। সকালবেলা তো কাজের দুজন মাসি রান্না ঠান্না সবই করে দেন। আমার বাবাও চলে যান দোকানে। বাবার দোকানে মোটামুটি 7 জন কর্মচারী আছে, যারা সোনা বানায়, সোনার জিনিস ডিজাইন তোলে, আবার সোনা কিনতে যায়, আবার যারা ছাড় ঠাড় দেয়, সাফ করে দোকান। সব মিলিয়ে 7 জন আছে। তো বাবা চলে যায় তাড়াতাড়ি, কেন তারা একে একে আসে। বাবার থাকাটা খুব দরকারি, বাবার অনেক বড় জুয়েলারি শপ। আমাকে বোন বলে, দিদি ভাই, এই যে মা এতদিন ধরে কথাটা যে বলতো জেঠুকে দেখতে পায়, জেঠুকে দেখতে পায়, আমরা যে কথাটা এতদিন গুরুত্ব দিইনি, একদমই গুরুত্ব দিইনি, এখন সেই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছি যে আমার মা সত্যি সত্যি আমার জেঠুর আত্মাকে দেখতে পায়। এবার কেন দেখতে পায় সেটা পরের কথা, কিন্তু দেখতে পায়। এবার আমার মা আমাকে বলল, যখন সবাই চলে যায়, কাজের মাসিরা নিচে রয়েছে, রান্না বান্না করছে, কেউ মোছামুছি কাছাকাছি করছে, আমাকে তখন মা আমার পাশে বসে বলল, তুই কি বলবি এবার? আমি তখন মাকে বললাম, মা হ্যাঁ, জেঠুমশাইটা আমিও দেখেছি মা। তখন আমার মা বলল, তোর বাবাকে ওদেরকে আমি বোঝাতে পারছি না, তোকেও তো বোঝাতে পারছি না, আমি তোর জেঠুকে দেখতে পারি। তখন আমি বললাম, মা তুমি আমাকে আজকে 1 ঘন্টা টাইম দাও। বাবা তো নেই, আমার বাবা না গুনিন বাড়ি বিশ্বাস করে, না কোনো রকম ঠাকুর বাড়ি বিশ্বাস করে, না অ্যাস্ট্রোলজিক্যাল জিনিসপত্র বাবা কোনো বিশ্বাস করে। বাবা ভাবেন কর্ম যেরম করবে ফল সেরম ভোগ করতে হবে। কিন্তু ওই টুকটাক ঠাকুরের মন্দিরে নিয়ে যায়, ব্রাহ্মণ মশাই মানে বাবার খুব ক্লোজ, তার জন্য একটুখানি শান্তি জল নেবে, মাথায় ঠাটায় দেবে, খাবে, এই জন্য মনকে সান্ত্বনা দেওয়া, আর কিছু না। তখন আমি ফোনে সার্চ করলাম যে এই রকম বাড়িতে আমার হচ্ছে, আমি একজনের সাথে ফোনে কন্ট্যাক্ট করি, সে আমার বাড়িতে আসতে চায়।
আমি তাকে বাড়িতে আমন্ত্রণ করলাম। সে বাড়িতে আসে দুপুর 3টের সময়। তখন তো বাড়িতে কেউ থাকে না। তা আমার মাকে আমাকে দেখে বলল যে আপনাদের বাড়িতে যে আত্মার কথা আপনারা বলছেন, সে আপনাদের বাড়িতে রয়েছে, এখনো সে প্রেজেন্ট রয়েছে। আমার মা বলছে সে কি কথা? বলছে হ্যাঁ। তখন আমার মা বলছে যে আমরা তো ওনার কাজ সব কিছু ভালো মতো করেছি, তাহলে উনি আমাদের ছেড়ে কেন যাচ্ছে না? এটা তো একটা মানে সত্যিকারের থাকা যায় না, না? একটা মৃত মানুষ যে মারা গেছে 2-3 বছর আগে, সেই মানুষটা মারা যাওয়ার পরেও আমাদের সংসারে রয়ে গেছে, রীতিমতো মাকে দেখা দেয়, আমাকে দেখা দিচ্ছে, অনেক মাকে হাততালি দেয় মাকে দেখে। এই জিনিসগুলো তো একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো নিতে পারে বলো তো? আজকে যদি আমার বাড়িতে আমি দেখছি পাশে একজন মারা গেছে, কেউ না মরুক, মৃত্যু কামনা কারোর করবো না, আমার দুশ্মনেরও না, কথার কথা। ধরো আমার পাশের বাড়ির কেউ একজন মারা গেছে, আমি তাকে দেখছি সে মারা যাওয়ার পরেও আমার বাড়িতে হঠাৎ করে দেখলাম যে সে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আমি দেখার পর আমি কি চুপচাপ শান্তভাবে বসে থাকতে পারবো? তোমরা পারবে? কখনোই না। এইবার উনি বললেন আমার হাতে 3টে দিন টাইম দিতে হবে। 3টে দিন টাইম দিতে হবে। আমি 3 দিন পর আমার টিমকে নিয়ে আমি আসব। ওরা অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিক্যাল কাজও করে, আবার ওঝা তান্ত্রিক বিশেষ নিয়েও পড়াশোনা করেছে, দেন প্যারানর্মাল এক্সপার্ট। অ্যাকচুয়ালি ওদের আইডেন্টিফাই ভালো। 3 দিন পর আসে বাড়িতে। আসতে আমার মাকে বলল, আচ্ছা আপনি দেখুন তো কোনো জায়গায় আপনার গায়ে এরকম মনে হচ্ছে ভাল লাগছে শরীর, বা কোনো জায়গায় আপনি কি তাকে দেখতে পাচ্ছেন? আমার মায়ের সাথে সে ভদ্র মহিলা, মানে যাকে আমরা কন্ট্যাক্ট করেছিল উনি একজন মহিলা। তো আমার মায়ের সাথে উনি সব ঘরে 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 ঘোরে। আমরা দোতলায় থাকি, নিচের তলায় রান্নাঘর, কিচেন, টয়লেট, উপরেও আছে, আর কাজের মাসি থাকে। আমাদের 3তলাতেও কিন্তু অ্যাকচুয়ালিও মানে ঘর আছে, সেখানে কেউ থাকে না, ঘর এমনি ফাঁকা, লক করা। তার উপরে আমাদের ছাদ, ঠিক আছে? তো তখন সেই যে ভদ্র মহিলা আসেন, প্যারানর্মাল এক্সপার্ট, উনি তখন বললেন আপনাদের 3তলায় যাব। তখন আমার মা বলল 3তলায় আমাদের তো কেউ যাতায়াত করে না, সপ্তাহে একদিন করে ওই কাজের মাসিরা পরিষ্কার করে দিয়ে আবার লক করে দিয়ে চলে আসে। মানে কেউ তো নেই, কেউ থাকে না, আমাদের ঘর অনেক, আসলে লোকজন খুবই কম। কাজের মাসিদের নিয়ে আমরা থাকি 5 জন। আর আমাদের মোটামুটি উপরে 3টে ঘর, তার উপরে 3টে ঘর, আর নিচে 2টো ঘর, সিঁড়ি ঘর নিয়ে 2টো ঘর, মানে মোট 8খানা ঘর আমাদের। আর আমরা 5 জন মানুষ, ঠিক আছে? সব ঘর পড়ে আছে ওরকম লক করা। তখন সে প্যারানর্মাল এক্সপার্ট লেডি, উনি তখন আমার মাকে বললেন আপনি উপরে যে 3টে রুম আছে লকগুলো খুলতে বলুন। তো মা কাজের যে 2জন মাসি আছে ওদেরকে বললো, ওরা কি লকগুলো খুলে। লকগুলো খোলার পর উনি বললেন আমি আপনাকে সাথে নিয়ে আমি ঘরগুলো একবার যাব পরিদর্শন করতে। আমার মা বললেন চলেন। গেল, সব ঘর দেখলো। উনি কিছু একটা ওয়াটার এনেছিলেন, ওয়াটার হাতে কিছু একটা পাতা মতো ধরিয়েছিলেন, সম্ভবত আমি জানি ওগুলো কি। অ্যাকচুয়ালি ওগুলো নেগেটিভ ঊর্জাকে ঘর থেকে রিমুভ করে দেয়, বারে করে দেয়, সেই জিনিসগুলো আমার কাছেও আছে। তো যাই হোক, এবার ব্যাপার হচ্ছে উনি সব রুমের মধ্যে সেগুলোকে নিয়ে ঘুরে কিছু একটা স্প্রে করে, ওয়াটার টাইপের, কোনো স্মেল নেই, আর ওরকম ধুনো দেখায়। দেখিয়ে উনি ছাদে যান, দেখিয়ে উনি নিচে আসেন। সব দেখার পর জেঠু যেই ঘরে থাকতো দোতলায়, সেই ঘরে বলল যে আমাকে নিয়ে চলুন। মা নিয়ে যায় দোতলার ঘরে। আমরা থাকি 2টো ঘর নিয়ে দোতলায়, একটা ঘর জেঠু, সেটা তালা দেওয়া ছিল জেঠু মৃত্যুর পর। সেই ঘরে যখন খোলা হয়, ভিতরটা না একটা মানে যেরকম দেয়ালে ভুন ধরলে দেখবে একটা স্যাঁতস্যাঁতে একটা মাটির ভুনের স্মেল বেরোয়, ওরকম একটা দুর্গন্ধ। গন্ধটা খুব কড়া, একটা ভেবড়ো পড়া গন্ধ সবার নাকে আসে। তো আমার মা কাশতে শুরু করে দেয়। তখন উনি বললে আপনি একটু জল খেয়ে আপনি বাইরের ঘরে বসুন, আপনাকে ঢুকতে হবে না। উনি সব দেখে বললেন হ্যাঁ আপনার বাড়িতে আপনার শাশুড়ের আত্মা আছে, আপনি তাকে কি করতে চান? মা বলল মুক্তি দেব। মুক্তি দিয়ে দেন আপনি, সে যাতে দাদা জন্ম নেন ভালো ঘরে।
বললো ভালো জন্ম খারাপ জন্ম সেটা হচ্ছে কর্মের ফল, মুক্তিটা আমি দেওয়ার চেষ্টা করব। যাই হোক, ভালো কথাবার্তা হলো ওনার সাথে। এইবার ঘটনাটা ঘটলো, উনি আমার মাকে বাইরে নিয়ে গেলেন, দোতলা থেকে নিচে গেলেন, নিচ থেকে বাইরে নিয়ে গিয়ে পেছন দিকে আমাদের জায়গা আছে, ওখানে গাছ টাছ লাগানো। মাকে বললেন, আচ্ছা আপনি বলুন তো, আপনার ভাসুরের এমন কোনো প্রিয় জিনিস আপনারা রেখে দিয়েছেন বাড়িতে? আমার মা বলছে যে না, আমরা তো সব জলে দিয়ে দিয়েছি, কোনো জিনিস তো নেই, আমরা দিয়ে দিয়েছি, দানও করে দিয়েছি। অনেক কিছু ছিল, জামা কাপড় বই খাতা, উনি যেগুলো খুব নাড়াঘাটা করতেন, ভালোবাসতেন, সব সময় ওনার কাছে থাকতো, সেই জিনিসগুলো তো আমরা দান করে দিয়েছি, কিছুই তো আমরা রাখিনি। তখন ওই যে মানে যে লেডি আসেন উনি তখন আমার মাকে বললেন, আপনি খুব ভালো করে একটু ভাবনা চিন্তা করে আপনি আমাকে তারপর বলুন, দরকার হয় আপনার বাড়িতে যে আরো 4জন সদস্য আছে আপনি তাদেরকেও জিজ্ঞেস করেন। আপনি অ্যাকচুয়ালিও আপনার ভাসুরকে মানে একদম নিজের ছেলের মতো, আপনি মায়ের মতো তাকে ট্রিট করতেন। হতে পারে আপনি না নিলেও হতে পারে এরকম কেউ ওনার খুব প্রিয় জিনিস গোপনে রেখে দিয়েছে, উনি বলতে পারছে না, হয়তো উনি কোনোভাবে সেই শক্তিটা উনি উপরওয়ালার কাছ থেকে পাননি, যার জন্য হয়তো বলতে পারছেন না। কিন্তু এমন কোনো জিনিস ওনার খুব কাছের প্রিয় জিনিস যেটা আপনাদের বাড়িতে রয়েছে। তখন আমার মা বলল, ঠিক আছে। এবার দেখো, বাড়িতে যখন একটা মৃত্যু ঘটে তখন বাড়িতে যারা কাজের বউ কাজের মেয়ে বা আত্মীয় স্বজন তাদের উপরেই তো মানুষ ডিপেন্ড করে সবকিছু ছেড়ে রেখে যায়, তাই নাকি? তখন তো আর মানুষের কিছু মাথা ঠিক থাকে না, সেই মৃত মানুষটাকে নিয়ে বা অসুস্থ হলে অসুস্থ মানুষটাকে নিয়ে মানুষ বাড়ির লোক ছোটাছুটি করে, তাই নাকি? জানা গেল সেটা হচ্ছে এমন জেঠুর কোনো জিনিস বাড়িতে কেউ লুকিয়ে রেখেছে, বাড়ি থেকে সে কোনো জায়গায় নিয়ে যায়নি, বাড়ির মধ্যে আছে। জেঠু অ্যাকচুয়ালিও তার টানে টানে বাড়িতে আমাদের দেখা দেয়। আমার মাকে সে বলতে চায় আমার এই জিনিসটাতে ফিরিয়ে দে। এবার আমার মা ভয় পায়, যার জন্য জেঠু মশাই আর কিছু বলতে সাহস পায় না, ভ্যানিশ হয়ে যায় যখন ডেকে ডেকে কাউকে নিয়ে আসে। যাই হোক, এবার আমার মা কাজের যে 2জন মাসি তাদেরকে বলল, দেখ, যদি দাদা মারা যাওয়ার পর তোদেরকেই তো বলেছিলাম ঘরদোর পরিষ্কার করতে, সব বিছানাপত্র যেগুলো শুয়েছিল সেগুলো জামা কাপড় সব প্যাকেট করে দান করে দিতে বা গঙ্গায় দিয়ে আসতে, তোরাই সব কিছু করেছিস, বল এমন কি দাদার জিনিস যে তোদের কাছে আছে? 2জনে বলছে, না দিদি আমাদের কাছে কিছুই নেই, তারা তো বলবে না। আমার মা তখন ওদেরকে বলল, দেখ তোরা আমার বোনের মতো, আমি তোদেরকে আমার বোনের চোখে দেখি, বাড়িতে রেখে দিয়েছি। হ্যাঁ শুনেছি কাজের বউরা বাড়ি থেকে জিনিস চুরি করে নিয়ে যায়, পাটি চামচি অনেক কিছু, তোরা কি করেছিস যে আজকে আমার ভাসুর চলে গিয়েও যেতে পারিনি? যদি এরকম কিছু করে থাকিস তাহলে আমাকে তোরা ফিরিয়ে দে, আমি চাই যে আমার ভাসুর মুক্তি পাক, সে মুক্তি পাক, সে একটা ঘরে জন্ম নিক। তখন তারা কথা শুনে 2জনে বলে যে হ্যাঁ, পায়জামার সোনার বোতাম ছিল 2টো, আর বোতাম ওই 2জনে নিয়ে নেয়। তারা তখন ক্ষমা চায়, কান্নাকাটি করে, লোভে পড়ে করেছিলাম, গরিব মানুষ, মানে তাদেরও তো পরিবার আছে, যতই হোক তাদের পরিবারে হয়তো তাদের স্বামীরা নেই, হয়তো তাদের মা বাবারা নেই, কিন্তু তাও কেউ তো না কেউ আছে, তো রেখেছিল হয়তো কালের জন্য। যাই হোক, তারা কিন্তু ফেরত দিয়ে দেয়। আমাদের বোন বলে, দিদিভাই ঘটনাটা একদম বাস্তব ঘটনা, দিদিভাই আমাদের বাড়িতে ঘটেছে, আমার মা আমার বাবা খুব খুশি হবে তুমি যদি আমাদের বাড়ির এই সত্য আমার জেঠুর ঘটনাটা শেয়ার করো। আর আজকে দেখো বোন, আমি তোমার নাম হাইট রেখে, মা বাবার নাম হাইট রেখে, তোমাদের লোকেশনও আমি সেরকম ভাবে রিভিল করিনি, যতটা পেরেছি হাইট রেখে ঘটনাটা শেয়ার করলাম। এটা একটা রিয়েল ঘটনা, একটা বোনের বাড়িতে, দমদম নাটের বাজারে পোল্ট্রির বাড়ি, ওখানেই ওদের বিশাল বড় সোনার দোকান আছে। আর এই ঘটনাটা ঘটেছিল সোনার ওই বোতাম দেওয়ার পর, ফিরিয়ে দেওয়ার পর স্বপ্ন দিয়েছিল, আমার মাকে স্বপ্ন দিয়েছিল যে
তুই যে আমার জন্য এতটা করলি, তার জন্য আমি সব সময় তোর পাশে আছি, তুই কোনো বিপদে পড়বি না। এই স্বপ্নটা দেখা একদম ভোর রাত্রে আমার মা স্বপ্নটা দেখে রীতিমতো চিৎকার করে ওঠে। আমার বাবা বলছে কি হয়েছে কি হয়েছে, তারপরে শুনলাম। তারপর থেকে আমার মা বা আমি, বোন বলে দিদিভাই আমরা জেঠুমশাইকে কোনোদিন দেখিনি। প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগবে? আজকে সারাটা দিন আমার SSKM হসপিটালেই কেটেছে, সারাটা দিন। কালকে কিছু ভিডিও দেবো, মিনি ব্লগ, অবশ্যই তোমরা জানতে পারবে। তো চলো তোমাদের কমেন্টের নামগুলো বলে দিই, তোমরা গতকাল কে কে কমেন্ট করেছিলে দেখি। এর ঘটনায় প্রথম কমেন্ট করেছে অ্যাঞ্জেলিনা সোরেন, তারপরে কৌশিকী ঘোষ, তারপরে শম্পা মিনি কিচেন থেকে, তারপরে করেছো জয়শ্রী ঘোষ দিদিভাই, স্বপ্না বাজাল দিদিভাই, পাপ্পু দে ভাই, তারপরে রুমিতা ঘোষ কমেন্ট করেছে, শুভঙ্কর ঘোড়ই, রিমলি ঘোষ, রুমিতা ঘোষ, আমাদের ওয়ার্কআউট উইথ সমীরণ আবার কি হাস্যকর একটা কমেন্ট করেছে, শুনি, মানে পড়ে শোনাই তোমাদের। জিনগুলো বর্ডারে কেন যায় না? মানে অদ্ভুত প্রশ্ন। অ্যাকচুয়ালি জীবনে মানুষের যখন নিজেদের কোনো কিছু না ঘটে না, তখন অন্যেরটা দেখে খুব হাস্যকর লাগে। সমীরণ যে বোন আমাকে ছবি দিয়েছে, তার যে পরিবারে যে প্রবলেম, তার 2 বছরের বাচ্চা নিয়ে যা কষ্ট ভোগ করছে, সেটা তোমার মতো মানুষের বোঝার ক্ষমতা নেই ভাই। বিশ্বাস করো না করো, ঘটনাটা তুমি একটা গল্প ভেবেও শুনতে পারো, কিন্তু কাউকে এরকম ভাবে ছোট করে কমেন্ট করো না ভাই। তারপরে টুকু সাবারবেল দাদাভাই কমেন্ট করেন, তারপরে রুমিতা ঘোষ, জবা দেবী, তারপরে রুমিতা ঘোষ অনেকগুলো রুমিতা কমেন্ট করেছে আমাদের, অনেকগুলো, কালকে সেরা কমেন্ট করেছে রুমিতা ঘোষ। তারপর প্যান্থার গেমিং ওয়াইটি বর্ষা বলেছো কাছের মানুষটাই সব থেকে বেশি ক্ষতি করে। ইয়েস, যাদের আপন ভাববে সেই মনে মনে তোমার ক্ষতি চাইবে, একদম রাইট। কিন্তু এইদিকে মুখে মিষ্টি দেখাবে, কিন্তু তারাই সব থেকে বড় শত্রু তোমার। ইয়েস, এটা আমি একদম 100% এগ্রি করছি বর্ষা তোমার সাথে। কারণ আমার কাছে যারা এই মায়ের আশীর্বাদ নেন, কাজ করান, আমি যখন আসনে বসে দেখি প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ, মানে যদি 100টা কাজ আসে, 2জন কাজ আমি পাই যারা বাইরে দিয়ে করেছে, নালে সাথে চলে এসছে, নালে কেউ চালান করে দিয়েছে। কিন্তু নিজের লোক খুব কম পাই যে বাইরে দিয়ে অন্যভাবে এসছে বা কিছু। নিজের লোকরাই ক্ষতি করে। কেন? তোমার নাম, তোমার বাবার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, তোমার মানে গোত্র কি, তোমার জন্ম কি, তোমার কি বারে জন্ম, তোমার বাড়িতে কজন আছে, সব তারা জানে। কখন ঢুকতে পারবে, কখন বেরোতে পারবে, সব তারা জানে। কালকে একটি ঘটনা আসবে, খুব মনোযোগ সহকারে রাতে শুনবে। ঘটনাটা এতটা শিক্ষণীয়, আমি আজকে এই ঘটনাটা বললাম, কালকে আমি ওই ঘটনাটা বলবো, ঘটনাটা শোনো। আচ্ছা, নীলিমা সিং, তারপরে আমাদের বনশ্রী দে, বর্ষা সরকার, তারপর নিবেদিতা কর কমেন্ট করেছো, পার্থ দাস দুটো কমেন্ট করেছো, বলেছো দিদি তোমার সব ভিডিও ভালো হয়, কিন্তু এই ভিডিওটা সব থেকে বেশি ভয়, হাত দিয়েছো। তারপর বলেছো তোমার ঘটনা রাতে না শুনলেই হয় না। তারপর বলেছো জয় বড় মায়ের জয়, অনেকগুলো রেড হাত দিয়েছো। তারপরে লিখেছো যে ইউ আর মাই ফেভারিট ইউটিউবার, অনেক অনেক ভালোবাসা নিও। পার্থ, সত্যি কথা বলতে তোমরাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে মনে না একটা আনন্দ তো পাই, খুব খুশি হই, সাথে বিশাল জোর পাই। তারপর সন্তুর দুনিয়া, তারপরে স্বর্ণালী কমেন্ট করেছো। তারপরে স্বর্ণালী বলেছো আমার একটা প্রশ্ন, আচ্ছা এই যে তোমার ঘটনা শুনছি রাত বিরতে, তাহলে কি তারা টের পায়? দেখো, টের পাওয়ার প্রশ্নটা আলাদা। অ্যাকচুয়ালি আমরা জানি জিন নামটা কিন্তু রাতের বেলা নিতে নেই, মধ্যরাতে জিন নামটা নিতে নেই, মানে 12টার পর। ওরা কিন্তু আমাদের বাড়িতেও থাকে, যেরকম ধরো ছাদে, যেরকম ধরো আমাদের ওয়াশরুমে, হতে পারে তোমার কাছে চলে আসলো, হতে পারে তোমার কে কোনো রকম ভয় দেখালো,
বাদে তারপর টিনা আচারিয়া, তারপর সুকন্যা, মৌসুমী অধিকারী, তারপরে ভারতী দত্ত কমেন্ট করেছেন, সুনীল ভট্টাচার্যা, তারপর কমেন্ট করেছে পিন্টু ঘোষ, সুপর্ণাদি, রেশমি ব্যানার্জি, তারপর বং হিন্দু হেসেল, তারপরে সন্ধ্যা মণ্ডল, কিষাণু মান্না, তারপরে দেবস্মিতা, দেবাশিস ভট্টাচার্যা। দেবাশিস দাদাভাই কি বলেছেন শুনি। সত্যি হাতের ছাপগুলো কি ভয়ের, তোমার মুখে গল্পগুলো শুনতে খুব ভালো লাগে। অনেক ভালোবাসা নিও দাদাভাই, আর খুব ভালো থেকো। বর্ষা সরকার, তারপরে আমাদের কমেন্ট করেছে রিঙ্কু নিয়োগী। আজকে আমাদের রিঙ্কু দিদিভাইও মায়ের পুজোর জন্য 501 টাকা আমাকে সকালে পাঠিয়েছেন। এরকম অনেকেই মায়ের জন্য, আমি তাই বললাম মানে মায়ের পুজোর জন্য আমাকে তো কিছু করতেই হবে না, মায়ের পুজো মা নিজেই তোমাদের কাছে নিয়ে নিচ্ছে, ভাবো। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো দেবাশিস ভট্টাচার্য দাদাভাই, আবারও কমেন্ট করেছো, বলেছো আমি বনুকে দিয়ে কাজ করিয়েছি। হ্যাঁ দাদাভাই আমি জানি, বলেছো আমি বনুকে দিয়ে কাজ করিয়েছি, বনু আমাদের অনেক ভালো করেছে, তোমরা বনুকে দিয়ে কাজ করাও, খুব উপকৃত হবে। সবই মায়ের ইচ্ছা দাদাভাই, আমি আর কে বলো তো, আমি তো তোমাদের মতনই মানুষ। আমরা মানে সত্যি মানে এইসব তো সবই মা আমাকে দিয়ে করান। প্রদীপ দাস, তারপরে সুজাতা দাস দিদিভাই, জলি হাজরা দিদিভাই, পিন্টু ঘোষ, শিলা দি কমেন্ট করেছো, তারপরে সেওসি কমেন্ট করেছো, ফ্যামিলি লাভ বিট কমেন্ট করেছো, তারপরে কমেন্ট করেছো পারমিতা সাহা, কাকুলি রয়, জয়শ্রী ঘোষ, সুমনা ভট্টাচার্য, অনেকে কমেন্ট করেছো, তাড়াতাড়ি পড়ে নি চলো। চন্দ্রানী কমেন্ট করেছো, তারপর পার্থ দাস আবারও কমেন্ট করেছো, টিনা, রেখা অধিকারী দিদিভাই, পাপ্পু দে, স্বর্ণালী, রেখা অধিকারী দিদিভাই, তারপর গঙ্গা বৈরাগী, সোমা দাস পরিবার থেকে, তারপরে সুপর্ণা সাউ কমেন্ট করেছো, কৃষ্ণা মুখার্জি, সঙ্গীতা দিদিভাই, পার্থ আবারও কমেন্ট করেছো, পার্থ দাস আজকের ঘটনাটা খুব ভয়ের ছিল। আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। এত মানে ফ্যান চলছে তারপরেও কিরকম ঘামছি, এসিতে থেকে আমি ঘামছি আজকে, ভাবতে পারছো, এসিতে থেকেও আমি ঘামছি। যাই হোক, আজকে আসছি, কালকের ঘটনাটা কেউ কিন্তু মিস করবে না, একটা দারুণ ঘটনা আসবে। অনেক কিছু জানার আছে আমাদের, অনেক কিছু আমরা নিজেরা জানবো, আমিও অনেক কিছু তোমাদের কাছ থেকে জানি, আবার আমার কাছ থেকে তোমরা জানো। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলো টাটা।